मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। A leader walks with steps so strong. অনেকে বলছে হেব্বি হয়েছে, মোদি কেমন দিল মমতাকে, আবার আরেক দল বলছে মমতা কেমন দিল মোদিকে। और बंगाल कभी बीजेपी का हक में नहीं जाएगा। बंगाल का संस्कृति रविंद्र नजरुल, स्वामी विवेकानंद, रामकृष्ण, नेताजी, इवन गांधी जी, अभी तो आप गांधी जी को भी ऐसा सम्मान नहीं करते हो। আপনারা বলছেন আসলে চলছে হাই পিচের ড্রামা, অর্থাৎ দুপক্ষই নাটকের ডায়লগ ঝেড়ে যাচ্ছে মঞ্চে উঠে। বিড়াল অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রকাশ্যে এসেছে সেই গোপন আঁতাত, যেটা এতদিন ছিল ঢাকনা চাপা। অনেকে বলছেন তৃণমূল ও বিজেপির মধ্যে যে একটা নোংরা সমঝোতা চলছে, এবার তার প্রমাণ যেন চোখের সামনে ফুটে উঠেছে। বাংলার মানুষ এতদিন ধরে ভেবেছিলেন বিজেপি তৃণমূলের প্রধান বিরোধী দল, কিন্তু প্রশ্ন এখন আরও গভীর। এই বিরোধিতা কি আদৌ সত্যি ছিল, নাকি এটা ছিল সাজানো নাটক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখে যাই বলুক না কেন, বাস্তবে কি বিজেপি অভিষেকের পথ পরিষ্কার করে দিল? ভারত সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছিল বিভিন্ন দেশের পার্লামেন্টে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। সেই প্রতিনিধি দলে থাকার জন্য যাদের নির্বাচন করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানেরও। কিন্তু তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোঁসা হয়, এবং সেই গোঁসার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেই পাল্টে যায় সিদ্ধান্ত। প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি অভিষেককেই পাঠানোর সিদ্ধান্ত নেন। Good to see all of you, taking out your time and come here physically to see all of us. So good to see such good Indian faces on a foreign soil. Feels like home. অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো আরেক সংখ্যালঘুকে লাথি মেরে ও ঢুকে পড়েছে। সংখ্যালঘু কথা বলে না ওরা, একটা সংখ্যালঘুকেই নিয়ে এসেছিল। ভারত সরকার একজন সংখ্যালঘু, যার একটা আন্তর্জাতিক একটা ফিগার, কারণ তিনি আমার দেশের হয়ে ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন, তো সেরকম একটা ফিগারকে তারা চয়েস করেছিল। তো সেখানে নিজের ক্ষমতা দেখিয়ে তাকে বাদ দিয়ে, একটা সংখ্যালঘু ক্রিকেটারকে বাদ দিয়ে, হয়তো গুজরাটি বলে বাদ দিয়ে তারপর আবার নিজে চলে গেল। অন্য কাউকে পাঠালে বুঝতাম। এদিকে বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন চিৎকার করে বলে ভাইপো চোর, তাকে গ্রেপ্তার করা হোক। অথচ সেই ভাইপোকেই যখন ভারত সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হলো ভারতের দূত হিসেবে, শুভেন্দু অধিকারী তখন বিষয়টি নিয়ে বড় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেননি। তার এই অস্পষ্ট প্রতিক্রিয়ায় যেন ইঙ্গিত দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূলের মধ্যে কোথাও একটা বোঝাপড়ার গোপন আঁতাত আছে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপি, যারা মুখে বলে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তারাই আবার তৃণমূলের পছন্দের সাংসদকে বদল করে বিদেশ পাঠাচ্ছে। এটা কি বিরোধী দল, নাকি নিছক চামচাগিরি? প্রশ্ন উঠছেই। ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের কি একটা গোপন আঁতাত আছে? এই সমঝোতা কি তাহলে শুধুই মুখের বিরোধিতা, নাকি আড়ালে রয়েছে গোপন সহযোগিতা? যখন তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি ঠিক করার প্রসঙ্গ উঠল, তখনও বিতর্ক ছিল তুঙ্গে। দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্ব তখনই স্পষ্ট করে দেয় কেন্দ্র বা বিজেপি ঠিক করতে পারবে না তৃণমূলের প্রতিনিধি কে হবে, সেটা শুধু দলই ঠিক করবে। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে ফোনালাপের পর সিদ্ধান্ত হয় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং হয়েছেও তাই। তৃণমূলের প্রতিনিধি হিসেবে অভিষেক গিয়েছেন জাপানে। সোমবার মমতা জানিয়েছিলেন, বিদেশনীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে মত মিললেও দলের প্রতিনিধিত্ব কে করবে সেটা কেবল তৃণমূলই ঠিক করবে।
এখানে আর কোনো গোপনীয়তা রইল না। বাংলার রাজনীতির এই নাটকের পেছনে ছিল বিজেপি এবং তৃণমূলের এক কুৎসিত আঁতাত, যা জনগণের চোখে ধুলো দেওয়ার জন্যই তৈরি। এই নাটকে বিরোধিতা ছিল না, ছিল কেবল রাজনৈতিক কৌশল ও নির্লজ্জ সুবিধাবাদ। তৃণমূলের কদিন আগে আপনাদের মনে থাকবে গোয়াতে ওই ঢাকঢোল পিটিয়ে একজনকে দলে নিল, তারপর সে দল ছাড়ার সময় বলে গেল যে মোদির সাথে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির বোঝাপড়া আছে অত। সুতরাং দুপক্ষেরই অসংখ্য লোককে ইদানিংকালের মধ্যে আমরা বলতে শুনেছি। বিজেপির লোকেদেরকেও তো দেখছেন রোজ তারা বিভিন্ন সময় বলে ফেলছেন, তথাগত রায় কতিটাকে বললেন, তার আগে আরও কত লোক বললেন। এবং মানে একটা সময় যারা খুব আশা করেছিলেন যে অভিষেক ব্যানার্জি বোধহয় গ্রেপ্তার হবে, এই হবে সেই হবে, এখন তারা কি দেখছেন, যার জেলে থাকার কথা ছিল সে এখন ভারতের প্রতিনিধি হয়ে এখন বিদেশে ভাষণ দিয়ে বেড়াচ্ছে। সে নিজে বাংলার 1 নম্বর টেররিস্ট, সে আবার টেররিজম নিয়ে অন্য দেশে বলছে। এই ডেলিগেশনে বিরোধী দলের সাথে মানে বিভিন্ন বিরোধী দলের সঙ্গে কথা না বলে তাদের থেকে প্রতিনিধি মোদি নিজের ইচ্ছে মতো পিক অ্যান্ড চুজ করেছিলেন। এটাকে নিয়ে প্রশ্ন বহুদলই করেছিল এবং এটা খুব স্বাভাবিক কথা। সেখানে তৃণমূলের প্রথমে যে আপত্তিটা ছিল সেটা অস্বাভাবিক বলবো না, কারণ একই আপত্তি কংগ্রেস থেকে শুরু করে অনেকেই প্রশ্ন করেছিল। কংগ্রেসেরও শশী থারুরকে নিয়ে আপত্তি ছিল, উদ্ধব ঠাকরের যে ফ্যাকশন শিবসেনা তাদেরও আপত্তি ছিল, তাদের জায়গায় বাসা হয়েছে তাকে নিয়ে। তারপরও তো সেই এনসিপির আপত্তি ছিল, কিন্তু তারপরও কোনো দলকে তো ফোন করে বিজেপির পক্ষ থেকে বরফ গলানোর চেষ্টা করা হলো না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কিরণ রিজিজু এবং সেখানে একটা ডিল করা হলো যে অভিষেককে পাঠানো হবে, ইউসুফ পাঠানের নাম কেটে অভিষেককে পাঠানো হবে। তৃণমূলের ইচ্ছেটাই সেখানে মান্যতা পেল, পাক, তাতে আমার বলার কিছু নেই। কিন্তু তাহলে একই সুযোগ কেন ভারতের বাকি বিরোধী দলগুলোকে দেওয়া হলো না? নিজেদের মুখ পোড়াতে প্রধানমন্ত্রী বারবার আসতেন না, সেটিং থাকে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আসতেন না, বারবার রাজনৈতিক কথা বলতেন না। এই সেটিংগুলো বলে কারা? আপনি আমায় বলুন, এই সেটিংগুলোর প্রচারক কারা? এই সেটিংয়ের প্রচারক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে বাম দলগুলো, বাম এবং কংগ্রেস। মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়েছিলেন কেন? মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়েছিলেন এই কারণে যে সিপিএম এবং কংগ্রেসের যে আঁতাত, কংগ্রেসের নেতাদের উনি বলতেন তরমুজ, যার ওপরটা সবুজ ভেতরটা লাল, যে তারা কখনোই পশ্চিমবঙ্গকে কংগ্রেসের নেতারা সিপিএমের হাত থেকে নিতে দেবে না। এই প্রচারটা তারা করতেন। 14 দিন হাইওয়ে বন্ধ করে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে একজন মানুষ বসেছিলেন, পুলিশ তাকে লাঠি মেরে তুলে দেওয়া তো দূরের কথা, তার বিরুদ্ধে এফআইআর করা তো দূরের কথা, উল্টে তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিল। আর আজকে তারাই বলছে মোদি দিদি সেটিংটা হচ্ছে তৃণমূল এবং সিপিএমের সেটিং। সিপিএম নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করে তৃণমূলের পথকে মসৃণ করতে চাইছে। এর বিরুদ্ধে জনমত হওয়া উচিত। মানুষকে ভুল বুঝিয়ে যে সিপিএম শূন্য, যে কংগ্রেস শূন্য, সে কখনো 147 হতে পারবে না। বাংলার মানুষ কি এর পরেও ভাববেন বিজেপি আসলেই তৃণমূলের বিরোধী, নাকি এবার সত্যিটা স্পষ্ট, বিজেপি আর তৃণমূল দুটো মুদ্রার এপিঠ ওপিঠ? বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং হয়েছে এই ব্যাপারটাই আমি বিশ্বাসী নয়। আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস, বিজেপি যেমন আরএসএস এর একটা সংগঠন, তৃণমূল কংগ্রেসও আরএসএস এরই একটা সংগঠন। আমরা প্রথম থেকে দেখে এসেছি যে আরএসএস তো নিজেই বলে যে মমতা ব্যানার্জি হচ্ছেন ওদের মা দুর্গা। তো নতুন করে আর সেটিং তত্ত্ব কী দেব? কারণ আমরা জানি, আমরা সিঙ্গুরের মঞ্চে দেখেছি কিভাবে রাজনাথ সিংয়ের কানে কানে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সেই ছবি আমাদের একটা সময় সোশ্যাল মিডিয়ায় গোটা সংবাদপত্রে ছড়িয়ে গিয়েছিল। আমরা এটাও জানি যে কিভাবে আরএসএস এর টাকায় তৃণমূল দলটা তৈরি হয়েছে। আমরা দেখেছি মমতা ব্যানার্জি কিভাবে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। এদেশের লিডিং নিউজ পেপারে তার হেডলাইন হয়েছে। কত আর বলো, মানে 1998-তে তৃণমূল কংগ্রেস যদি 8টা আসন ছেড়ে না দিত বিজেপিকে, তাহলে 2টো আসন বিজেপি জিততো না, এ রাজ্যে খাতা খুলতো না। তো এরপরে আর নতুন করে সেটিং তত্ত্ব আর কী দেবো? সেটিং কি আবার? দুটো আলাদা কোনো দলই নয়। বিজেপি আর তৃণমূল হচ্ছে আরএসএস এর দুটো শাখা সংগঠন। এই দুই দলের মধ্যে কি শুধুই ভোটের সময় বিরোধিতা আর বাকি সময় বোঝাপড়া? এই নাটকের পর 2026-এ বিজেপি আদৌ কি তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবে? শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি হিসেবে এবং ফিরে এসেও রাজ্যের রাজনীতি উত্তাল রেখেছিলেন।
জাপান সফর নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ মুখ খোলেন। তার গলায় ছিল স্পষ্ট ক্ষোভ এবং সেই ক্ষোভ লক্ষ্য করা যায় এই বক্তব্যে। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের আমরা ঘোরতর নিন্দা করি, কিন্তু দলের ক্ষেত্রে এ সফরে কে যাবে সেটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন কেন, চাইলে আমরা 5 জনের নামও পাঠাতে পারি, কিন্তু সেটা হবে পার্টির সিদ্ধান্ত, বিজেপির নয়। এই বক্তব্যে স্পষ্ট অভিষেক এই পুরো বিষয়টিকে দলের অধিকার এই প্রশ্নে পরিণত করেছেন এবং বিজেপির ভূমিকায় তার স্পষ্ট অসন্তোষও ফুটে উঠেছে। কিন্তু এখানেই তো আসল প্রশ্ন, যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে তাহলে কেন বিজেপি সরকারের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠানো হয়? তার বিদেশ যাত্রা কি দেশের স্বার্থে ছিল, নাকি শুধুই কলকাতার রাজনীতির আর এক নাট্যপর্ব? এই আঁতাতের ইঙ্গিত কিন্তু আজকের নয়। ফিরে যাই সেই সময় যখন সারদা কেলেঙ্কারির তদন্ত করতে কলকাতায় আসে সিবিআই। রাজ্য পুলিশের তখনকার কমিশনার রাজীব কুমারকে তলব করা হয়, কিন্তু সিবিআই যখন তাকে গ্রেপ্তার করতে যায় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসেন। বলা হয় সেন্টার রাজ্যের অধিকার লঙ্ঘন করছে। এরপর বিজেপি এই ঘটনায় রাজনৈতিক মুনাফা তুললেও তদন্ত আটকে যায়। পরে রাজনৈতিক মহলে দাবি ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সমঝোতাও হয়, যদিও এর কোনো সরকারি স্বীকৃতি বা প্রমাণ নেই। প্রশ্নটা এখন বড়, 2026-এর নির্বাচন ঘিরে কি সত্যি বিজেপি তৃণমূল মুখোমুখি? বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, নাকি তারা একে অপরকে সুবিধা করে দিচ্ছে? বিজেপি প্রকাশ্যে যতই গর্জন করুক তৃণমূলের বিরুদ্ধে, তাদের সেই লড়াই কি সত্যিই মন থেকে, নাকি এটা নিছকই একটি নাটক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ লড়াই শুধু ভোটের লড়াই নয়, এটা হলো ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সূক্ষ্ম খেলা। 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি আসন জিতে বিজেপি যখন বাংলার রাজনৈতিক মানচিত্রে শক্তিশালী হয়ে উঠছিল, তখনই প্রশ্ন উঠেছিল 2021-এর বিধানসভা ভোটে কি তারা আরও এগোতে পারবে? শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পরেও বিজেপির উপস্থিতি অস্বীকার করা যায় না। তবে এবার 2026-এর নির্বাচন নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, নাকি পর্দার আড়ালে চলছে অন্য এক খেলা? তৃণমূলকে দুর্বল করে ফেললেও বিজেপি তাকে পুরোপুরি ধ্বংস করতে চায় না। কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিজেপি চাইছে তৃণমূলই পশ্চিমবঙ্গে বিরোধী হিসেবে থাকুক, কারণ তৃণমূল কংগ্রেস দুর্বল হলে বিজেপির সুবিধা, কিন্তু পুরোপুরি ভেঙে পড়লে বিপদ, কারণ তখন বাম ও কংগ্রেস নতুন করে মাথাচাড়া দিতে পারে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল যখন ক্ষমতায় এলো, তখন কেউ কল্পনাও করেনি যে মাত্র 1 দশকের মধ্যে তারা এতটাই দুর্বল হয়ে পড়বে। বিজেপি যদি একেবারে তৃণমূলকে সরিয়ে দেয়, তাহলে সেই জায়গায় বাম ও কংগ্রেস উঠে আসতে পারে। মানে এই উর্বর মস্তিষ্ক কার? এই উর্বর মস্তিষ্ক থেকেই অসাধারণ প্রশ্ন বেরিয়েছে আমার জানা নেই, যে বিজেপি নাকি চায় না পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পড়ে যাক, তাহলে নাকি সিপিএম কংগ্রেসের সুবিধে হবে। তাহলে তো বিজেপি কেরালায় কংগ্রেসের সিপিএমের সরকার রয়েছে, বিরোধী দল কংগ্রেস, তাহলে বিজেপি কি সেখানে চাইছে না যে সরকার পড়ে যাক? এই যে ন্যারেটিভগুলো সেট করা, এগুলো কি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ব্রিগেড থেকে এরকম ন্যারেটিভ সেট করে দিয়েছেন বলে আমার অন্তত জানা নেই। যে বিজেপি দাঁত নখ বের করে প্রতিদিন তৃণমূলকে আক্রমণ করছে, যেই বিজেপি সিবিআই ইডি লেলিয়ে দিয়ে প্রতিদিন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্বকে হ্যাকেল করছে, কাউকে সমন পাঠাচ্ছে, কাউকে গ্রেপ্তার করছে, যেই বিজেপি রাজনৈতিকভাবে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারার জন্য তাদেরকে 100 দিনের টাকা, আবাসের টাকা বন্ধ করে দিচ্ছে, সেই বিজেপি তারা নাকি চাইছে না যে রাজ্যের বুকে তৃণমূল সরকার পড়ে যাক। মানে এই যে সিপিএম একটা সময় বিজেমূল কয়েনেসটা আওড়াতো, পরবর্তীকালে সিপিএম নিজেই পার্টি দলিলে স্বীকার করেছিল যে বিজেমূল শব্দটা ব্যবহার করা তাদের জন্য পলিটিক্যালি ব্লান্ডার হয়েছে, মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। এ রাজ্যের বুকে বিজেপি দাঁত নখ বের করে
সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে সেটাই স্বাভাবিক। আবার তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে বিজেপির মতো ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার চেষ্টা করছে এবং বারবার করে তারা হারাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের রাজনীতি সিপিএমের বিরুদ্ধে, তৃণমূলের রাজনীতি বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের জায়গায় বিজেপিকে বারবার হারাচ্ছে এবং সেই হারের জ্বালা, সেই গাত্রদাহ সহ্য করতে না পেরে 2021-এ বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের গঙ্গা পার হতে দেয়নি, পগার পার করে রেখে দিয়েছিল। 2024-এ বলেছিল আপকি বার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই প্রায় 30 করে দিয়েছিল। তৃণমূল বারবার যখন বিজেপিকে মাটি ধরিয়ে দিচ্ছে রাজনৈতিকভাবে, তখন বিজেপি তাদের ওই আত্মতুষ্টির জন্য, মানসিক সান্ত্বনার জন্য যদি এই ধরনের ন্যারেটিভ না দিয়ে আত্মপ্রসাদ অনুভব করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। বাম ও কংগ্রেসের একাধিক নেতা অভিযোগ তুলেছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এক অলিখিত বোঝাপড়া রয়েছে। এর পিছনে দুটি বড় কারণ উঠে আসছে। এক, বাম বিজেপির সাপে নেউলে সম্পর্ক। বামপন্থীরা বরাবরই মতাদর্শগতভাবে বিজেপির বিরোধী, তাদের রাজনীতিতে ধর্মের স্থান নেই, আর বিজেপি তার সম্পূর্ণ বিপরীত মেরুর একটি দল। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে বাম কংগ্রেস বিরোধী শক্তি হিসেবে পুনরায় জেগে উঠতে পারে, যা ভবিষ্যতে বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2, দিল্লির সমীকরণে তৃণমূলের প্রয়োজনীয়তা। বিজেপি জানে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে কেন্দ্রীয় এজেন্সির মতো সিবিআই বা ইডির চাপ সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক সুবিধা নেওয়া সম্ভব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে তৃণমূলের সহযোগিতা বিজেপি ইতিমধ্যেই পেয়েছে, যা ভবিষ্যতেও হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিলের সময় তৃণমূল কংগ্রেসের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। তারা সরাসরি সমর্থন না করলেও অনুপস্থিত থেকে বা বিতর্কে অংশ না নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নিষ্ক্রিয় ভূমিকা কিছু গুরুত্বপূর্ণ বিলে। 2019 সালের 3 তালাক বিল। বিজেপি সরকার মুসলিম মহিলাদের জন্য 3 তালাক প্রথা নিষিদ্ধ করতে দ্য মুসলিম উইমেন অ্যাক্ট প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ 2019 পাশ করেছিল। এই বিলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস ও সিপিএম সহ বেশ কয়েকটি বিরোধী দল, কিন্তু ভোটাভুটির সময় তৃণমূল কংগ্রেস সংসদে অনুপস্থিত ছিল, যা কার্যত বিজেপিকে সুবিধা দিয়েছিল। 2023 সালের ডেটা প্রাইভেসি বিল। ভারত সরকার যখন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল 2023 পাশ করেছিল, তখনও তৃণমূল কংগ্রেস সরাসরি বিরোধিতা না করে বিতর্ক এড়িয়ে যায়। বিরোধী দলের অনেক সদস্য যখন ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন, তৃণমূল অনেকাংশেই নীরব ছিল। বাম কংগ্রেসের নেতাদের দাবি, বিজেপি ও তৃণমূল আসলে একে অপরের সুবিধা করে দিচ্ছে, কারণ বিজেপি জানে বামেরা শক্তিশালী হলে তাদের ধর্মীয় রাজনীতির ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যে কি বিরোধী দল কোনো আছে? মানে আমরা কি জানি বিরোধী দলের কাজ কি, বিরোধী দলের ভূমিকা কি? কারণ সবসময় যখন একটা বিধানসভা চলে তখন সরকারের কাছে প্রয়োজনীয় প্রশ্ন করবে এরকম একজন নেতা, আমরা তাকেই এতদিন অন্তত পক্ষে এই যে লাস্ট বিধানসভাটা 21-এর বিধানসভাটা তৈরি হওয়ার আগে পর্যন্ত আমরা এটা জেনে এসেছিলাম, কিন্তু সত্যিই কি সেটা হয়? আমরা কি আজকাল বিধানসভায় কোনো প্রয়োজনীয় কোনো আলোচনা, কোনো প্রয়োজনীয় প্রশ্নোত্তর পর্ব এগুলো দেখতে পাই? আমরা দেখি ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, শুভেন্দু অধিকারী মানে সেই একটা হয় না সিনেম্যাটিক ব্যাপার স্যাপার, কি শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের নেতা, মুসলিমরা আসলে চ্যাংদোলা করে বার করে দেবো, মমতা ব্যানার্জি বলছেন আমি হিন্দু ব্রাহ্মণ কন্যা, আমি ব্যানার্জি। মানে আজকাল আর মানে বিধানসভাটাই তো নেই, ওটা তো একটা ধর্মসভা, সেখানে আর বিরোধী আর সরকার কি বলবো, কিসের ভূমিকা বলবো? কারোরই ভূমিকা এখানে মানে যথার্থ নয়, এটাই প্রমাণিত হয়। তাহলে তারা সফল নয় বলছেন? রাজ্যের মানুষের জন্য সফল নয়, কিন্তু তারা নিজেদের মতো করে সফল। কারণ সত্যি সত্যিই তো মানুষের আসল প্রশ্ন কি? মানুষের আসল প্রশ্ন হচ্ছে পেটের ভাত মাথার ছাদ, তাই তো? সেই প্রশ্ন বাদ দিয়ে যদি মানুষকে এইভাবে ভুলিয়ে দিতে পারে কোনো রাজনৈতিক দল, তাহলে সেই রাজনৈতিক দল তার মতন করে সফল। তাহলে কি বিজেপি সত্যিই চায় না যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক?
নাকি তারা চায় তৃণমূল ক্ষমতায় থাকুক যাতে বাম ও কংগ্রেস রাজনীতির মঞ্চ থেকে দূরে থাকে? স্বাধীনতার আগে থেকেই আরএসএস এর কাছে কমিউনিস্টরা প্রধান শত্রু আদর্শগতভাবে, সুতরাং ওদের জায়গা থেকে ঠিকই আছে। আমি যদি আরএসএস এর জায়গায় থাকতাম আমি ওটাই চাইতাম যে কমিউনিস্টরা ক্ষমতা থেকে দূরে থাক। কংগ্রেস গোটা দেশে আমার 1 নম্বর পলিটিক্যাল অপোনেন্ট, কমিউনিস্টরা আমার 1 নম্বর আইডিওলজিক্যাল অপোনেন্ট, সুতরাং এই দুটো পার্টি দূরে থাক ক্ষমতা থেকে। তার বদলে তৃণমূলের মতো একটা দল, দরকারের সময় আমি বিভিন্ন বিল পাস করাতে তাদের সমর্থনও পেয়ে যাচ্ছি। আবার তৃণমূলের আমলে পশ্চিমবাংলায় আরএসএসের শাখা বাড়ছে, আরএসএসের যে মানে রাজনৈতিক কাজের এক্সপ্যানশন ঘটছে। অতএব আরএসএসের জায়গা থেকে আপনি যদি ভাবেন, বিজেপির জায়গা থেকে আপনি যদি ভাবেন, অল ইন্ডিয়া বিজেপির জায়গা থেকে, তো ঠিকই আছে, ওদের স্বার্থকে এটা স্যুট করছে। আমি ওদেরকে দোষ দিচ্ছি না, আমি খালি বলছি যে ওদের জন্য যেটা ভালো সেটা ওরা করছেন। এবার রাজ্যের মানুষের জন্য কোনটা ভালো সেটা রাজ্যের মানুষকে করতে হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একাধিকবার বলেছেন, বিজেপি জানে যদি বামপন্থীরা শক্তিশালী হয় তাহলে বিজেপির ধর্মীয় রাজনীতি প্রশ্নের মুখে পড়বে। রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির দীর্ঘমেয়াদী লক্ষ্য হল জাতীয় রাজনীতিতে তাদের আধিপত্য বজায় রাখা। পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস শক্তিশালী হলে জাতীয় স্তরে বিজেপির জন্য তা সমস্যার কারণ হতে পারে। তাহলে কি বাংলার রাজনীতি এখন নাটকের থেকেও বড় এক মঞ্চ, যেখানে বিরোধী আর শাসক একে অন্যের মুখোশ পরে একই নাটকের 2 চরিত্র মাত্র? প্রশ্নটা এখন শুধু সাধারণ মানুষের নয়, প্রশ্নটা উঠছে গণতন্ত্রের সৎ ভবিষ্যৎ নিয়েও। আর যদি সত্যি এই চুপচাপ বোঝাপড়া চলেই থাকে, তাহলে কি এই রাজ্যের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে কোনো গোপন আধারে, যেখানে আলো পৌঁছায় না, শুধুই চক্রান্তের ছায়া খেলে? 2026 সালের বিধানসভা নির্বাচন কেবল পশ্চিমবঙ্গের নয়, জাতীয় রাজনীতির জন্যও এক মোড় বদলের মুহূর্ত। বিজেপি কি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে একক লড়াইয়ে নামবে, নাকি ছায়ার আড়ালে আবারও দেখা যাবে এক অদৃশ্য বোঝাপড়ার দৃশ্যপট? এই উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে আগামী কিছু মাসের দিকে, কারণ সেই সময়ই নির্ধারণ করবে বাংলার রাজনীতি সত্যি গণতন্ত্রের প্রতিচ্ছবি নাকি শুধুই এক সাজানো নাট্যরূপ। আপনার মতামত কি? বিজেপি কি বাংলার ক্ষমতায় আসতে পারবে, নাকি তৃণমূল আবারও জয়ী হবে, নাকি নতুন শক্তি হিসেবে উঠে আসবে বাম ও কংগ্রেস? কমেন্টে জানান আমাদের দিনকাল নিউজ।